দর্শক, আশা করি আপনারা আমাকে এখন শুনতে পাচ্ছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। শিরোনাম দেখে বুঝতে পারছেন যে পলাতক হাসিনার দল, খুনি হাসিনার দল, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জাতীয় পার্টির মোড়কে আবার সংগঠিত হচ্ছে। এই বিষয়টি স্পষ্ট এবং তাদের সঙ্গে যোগ দিয়েছে ভারতের পরিকল্পনা। ভারতের পরিকল্পনায় এক নতুন ছক হচ্ছে জাতীয় পার্টির মোড়কে খুনি হাসিনার অনুসারীরা আবার একত্রিত হবে। খুনি হাসিনার অনুসারীরা বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশ নেবে এবং তাদেরকে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে বসানো হবে। প্রয়োজনে তাদেরকে এমনও হতে পারে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সেই পলাতক হাসিনার অনুসারীরা জাতীয় পার্টির মোড়কে আবার সরকার গঠন করে ফেলবে। তো এমন একটি পরিকল্পনা। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির একটি কাউন্সিল হয়েছে। গত জুলাই শেষে 9 আগস্টে নতুন কমিটি ডিক্লেয়ার করা হয়েছে। এমন একটি অবস্থা তৈরি করা হয়েছে যে এরশাদের ভাই জিএম কাদের, সে যেহেতু ভারতের সাথে তার যে সম্পৃক্ততা, তাকে বের করে দিয়ে তারা নতুন জাতীয় পার্টি করছে। তো এরশাদের ভাইয়ের সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো। তার আগে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই যে কাউন্সিলটা হলো জাতীয় পার্টির গত 31শে জুলাই সম্ভবত, সেখানে 14 দলের অন্যতম শরিক আনোয়ার হোসেন মঞ্জু, যে হাসিনার সাথে যোগাযোগ মন্ত্রী ছিল, বিদ্যুৎ মন্ত্রী ছিল, হাসিনার ফ্যাসিস্ট, হাসিনার অন্যতম সহযোগী। মঞ্জুর একটা বক্তব্যটা একটু আপনারা শোনেন। কোথায় আমেরিকায় ছিল, কোথায় লন্ডনে ছিল, কোথায় জাপানে ছিল, তাদের কাহিনা বই লেখাইতেছে, সংস্কার করতেছে। অনেকভাবে আমাদেরকে অপমান করা হয়েছে, এই জাতিকে অপমান করা হয়েছে, কিন্তু এবার যেভাবে অপমান করছে এটা ইতিহাসে লেখা থাকবে। কোথায় আমেরিকায় ছিল, কোথায় লন্ডনে ছিল, কোথায় জাপানে ছিল, তাদের কাহিনা বই লেখাইতেছে, সংস্কার করতেছে। আরে বেটা হালার পালা বাস্তবায়ন করবে কে? সে যাই হোক, আমরা যে রাজনীতি করছি, ভয় দেখায় আমাদের, আঙ্গুল ভেঙে দেবো, মাথা ভেঙে দেবো, কি যে কয় আমি বুঝি না পোলাপানেরা, তাই না? আমরা কত লোকের মাথা ভাঙছে তো হালা জানেও না, তাই না? সেজন্য বলে যে একটা প্রান্তিক পর্যায়ে আমরা চলে এসেছি। এখন মনে হয় একটা শেষ খেলা হবে। দ্বন্দ্ব এখন অনিবার্য। বাংলা একটা কথা আছে, ভাত দেওয়ার মুরত নাই, কিলানে গুসাই, কথা দাও। সবাই নাকি আমরা ফেরে চলে হয়ে গেছি, আলার ফলা তো গণতন্ত্র শেষে দেখার থেকে, তো আমি গণতন্ত্র ঠিক আছে দেখা, তো দাদা গিলা কথা বুঝতে হবে। তারা যে ভাষায় কথা বলে, আমরা সেই ভাষায় কথা বলতে জানি, কিন্তু কথা বলে ভয় দেখায় দেশ চালায়। এটা কোনো কথা হলো? এই সরকার না, সব সরকার অন্ধকার চিরদিন থাকবে না। এই পোলাপনের কথা চিরদিন শুনতে হবে না। তাদের সময় আসবে, তখন তারা করে দেখাও। আমার এসে কোথায় কেন, আমার দিয়ে করাতে চায় কেন? তো সেজন্য ভুল হয়ে গেছে আমার মনে হয়। এবার পরিবর্তনের পর ভাই সাহেব, এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন, বুঝছেন? কথা বলি না বলে বলতে পারি না, সেটা কেন মনে করেন? তাই বলে বাপ মা তোমাদের সম্মানবোধ শেখায় নাই, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমাদের শেখায় নাই। সেই জন্য আমি বলি, সংঘাত অনিবার্য হবেই। সংঘাত, এই সংঘাতে যারা পারবেন তারা টিকবেন, যারা পারবেন না তারা কেটে পড়েন। আমি কেটে পড়ার সময় আছে। বুঝতে পারছেন যে জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনকারীদের প্রতি তার যে অবজ্ঞা, তার যে ভাষা, এবং তার কথাতে আপনি বুঝতে পারছেন যে এই এরশাদের এই অনুসারী ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর এবং এই দুর্নীতিবাজ, মহা দুর্নীতিবাজ এই আনোয়ার হোসেন মঞ্জু, সে কি ভাষায় কথা বলছে এবং সংঘাতের যে কথা বলছে, তার একটি সূচনা আপনারা গতকাল দেখেছেন জাতীয় পার্টির এবং গণ অধিকার পরিষদ মিলে। অর্থাৎ একটি পরিকল্পিত ভাবে একটি অস্থিতিশীলতা তৈরির জন্য একটি কাজ চলছে, এবং মঞ্জুর এই কথায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই মঞ্জু আবার ধরেন গত এই জুলাইয়ের পর যে আপনার যে হাসিনা পালিয়ে যাওয়ার পর মঞ্জুকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল। আমি যদি আপনাদেরকে সংবাদ থেকে দেখাই, এটি হচ্ছে বাংলা ট্রিবিউনের সংবাদ। জিম্মা জামিনে মুক্তি পেলেন আনোয়ার হোসেন মঞ্জু। 3রা সেপ্টেম্বর 2024-এর সংবাদ, অর্থাৎ হাসিনা পালিয়েছে 5ই আগস্ট। 3রা সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয় এবং বলা হচ্ছে যে বিকেলে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করে ঢাকা গোয়েন্দা ডিবি পুলিশ পরে মিন্টু রোড ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম
পুলিশ কমিশনার উত্তর রবিউল হোসেন ভূঁইয়া জানিয়েছিলেন, আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে হত্যা সহ 5 থানায় মামলা রয়েছে। এবং এর পরপরই অর্থাৎ বিকালে তাকে অ্যারেস্ট করায় এবং রাতের বেলায় তাকে ছেড়ে দেওয়া হয় জিম্মানামায় বলা হয়েছে আনোয়ার হোসেন মঞ্জু শারীরিকভাবে গুরুতর অসুস্থ এবং বয়োবৃদ্ধ বিধায় তাকে আদালত ও তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ভবিষ্যতে তলব করা মাত্র নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে হাজির করতে বাধ্য থাকবো। এই হচ্ছে গিয়ে তাকে গ্রেপ্তার করে ছেড়ে দেয়। এবং এর সাথে যুক্ত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার একজন সাংবাদিক, একজন সিনিয়র সাংবাদিক, যুক্ত ছিলেন বর্তমান যে সংস্কার কমিশনের একজন অন্যতম কি বলবো এটাকে সিনিয়র সচিবের মর্যাদায় যিনি কাজ করছেন মনির হায়দার, সাংবাদিক মনির হায়দার, ইত্তেফাকের সাবেক কর্মী, এবং আসিফ নজরুলের টেলিফোনে মনির হায়দার এবং ইত্তেফাকে সেই সাংবাদিকের জিম্মায়, মনির হায়দার জিম্মায় সাইন করেননি কিন্তু ইত্তেফাকে সেই সাংবাদিক জিম্মানামায় সাইন করে তাকে ডিবি অফিস থেকে নিয়ে আসেন। এখন তার যে বক্তব্য, সেই বক্তব্য কি মনে হচ্ছে আনোয়ার হোসেন মঞ্জু বয়োবৃদ্ধ এবং অসুস্থ? সে তার ল্যাঙ্গুয়েজটা আপনারা খেয়াল করেছেন? প্রয়োজনে আবার একটু টেনে পরে শুনবেন। তো আনোয়ার হোসেন মঞ্জু হচ্ছে পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক পানি সম্পদ মন্ত্রী। এর আগে 2 বার পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য, এর আগে 2 বার 2টি মন্ত্রণালয়ের মন্ত্রী পদে যোগাযোগ মন্ত্রী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। 6 বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তো তার যে মুখের ভাষা, তার যে সার্বিক বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আনোয়ার হোসেন মঞ্জু হচ্ছে এখানে পালের বোদা। যদিও জাতীয় পার্টি নতুন যে কমিটি ঘোষণা করেছে সেই কমিটিতে আনোয়ার হোসেন মঞ্জু নেই। নতুন কমিটিতে প্রধান হচ্ছেন, চেয়ারম্যান হচ্ছেন আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব হচ্ছেন রুহুল আমিন হাওলাদার। এবং সেখানে সিনিয়র কো চেয়ারম্যান হয়েছে কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান হয়েছে সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু। তো এগুলো সবই হচ্ছে পাতানো খেলা। আমি নিজে খুব বেশি মন্তব্য করবো না। আমি কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাবো, কয়েকটা পার্ট আপনাদেরকে দেখাবো। আপনি যদি দেখেন যে এবার নবনির্বাচিত যে ফিরোজ রশিদের কথা বললাম, ফিরোজ রশিদ কাউন্সিলে কি বলেছেন আপনারা একটু শোনেন। কিছু নাই এর মধ্যে, লজ্জা পাবার কিছু নাই। প্রথম থেকে আসি। 100 বার হয়েছে, আসামেই অন্যায় হয়েছে, আমরা ক্ষমা চাই। খালি এইবার না, জাতীয় পার্টি জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমরা যদি দেশের জন্য, দেশের দেশবাসী হিসাবে কোন রকম কোথাও থেকে অন্যায় অপরাধ করে থাকি, আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাই। ব্যাস এক কথা, ক্ষমার চেয়ে বড় জিনিস কিছু নাই। এর মধ্যে তো কোনো অসুস্থ করার কিছু নাই, এর মধ্যে লজ্জা পাবার কিছু নাই। তো মানে দেখছেন ভুল পাল্টানোর যে কৌশল, তারা এখন ক্ষমা চান যদি হয়ে থাকে, তার মধ্যে কিন্তু যদি আছে কিন্তু। এবং তাদের পুরো বক্তব্য, সেই বক্তব্যে আপনারা দেখবেন যে যদি 18 সালে যদি মধ্যরাতে নির্বাচন হয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা চাই। অর্থাৎ মানে বাংলাদেশের মানুষকে আবারও আইওয়াশ করার চেষ্টা চলছে, আবারও বোকা বানানোর চেষ্টা চলছে। এই হচ্ছে সিনিয়র কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদের বক্তব্য। এবং যে নির্বাহী চেয়ারম্যান যে মুজিবুল হক চুন্নু, সেই চুন্নু দেখেন বিএনপির নেতৃত্বে যখন আন্দোলন চলছিল, সরকার পতনের যে আন্দোলন ধারাবাহিকভাবে চলছিল, 24 সালের প্রথম দিকে চুন্নুর এই বক্তব্যটা আপনারা শুনেন। সেই সময় চুন্নু ছিল এই মহাসচিব। আমরা কি ব্যাক করছি নাকি? সরকার ফলাই দিতে পারবি, বলবে হ্যাঁ আন্দোলনে সাকসেসফুল হয়েছে, আমি কাজ করবো নাকি? কে বলছে এটা? আমি সরকার ফলাই দিলে কি ব্যাক করলো, ব্যাক করো। সরকার ফলাই দিলে বিএনপি বলবো যে সাকসেসফুল হয়েছে। তো বুঝতে পারছেন যে চুন্নুর বক্তব্য এবং তার মানসিকতা, সে হচ্ছে এই অংশের অর্থাৎ নতুন যে কাউন্সিল, সেই কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান হচ্ছে এই মুজিবুল হক চুন্নু। এবং এই পুরো বিষয়টাতে জিএম কাদেরকে তারা, আমি প্রথমে বলছিলাম যে জিএম কাদেরকে নিয়ে তারা এক ধরনের নাটক করছে। জিএম কাদের এই বক্তব্যটা অনেকেই শুনেছেন, আমি তো আবার আপনাদেরকে শোনাই। আর নির্বাচনের বিষয়ে ওনার একটা ভালো, ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে, এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কারণ আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। আর নির্বাচনের বিষয়ে ওনারা একটা ভালো নির্বাচন দেখতে চান বাংলাদেশে, সময় মতো যেন হয় এবং নির্বাচনের আগে এবং পরে যেন কোনো সহিংসতা, সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে একটা অনিশ্চিত কিছু না হয়, এই ধরনের ওনারা মনে করেন যে এটা হলে ওনারা খুশি হবেন। কারণ ওনাদের বিভিন্ন ধরনের এখানে অনেক ধরনের বিনিয়োগ আছে, ওনাদের অনেক কিছু এখানে ওনারা আশা করছেন ভবিষ্যতে, এবং এখানকার থেকেও তারা আশা করেন যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকলে এবং বাংলাদেশ যদি স্থিতিশীল এবং সার্বিকভাবে
তো বুঝতে পারছেন জিএম কাদেরের যে ভারত প্রীতি, ভারতের দালালি, এর সাথে ধারাবাহিকতা তার ভাই জিএম কাদের ধরে রেখেছিল। যেহেতু তার এই বক্তব্যটি আসলে মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এই জন্য এই কাউন্সিলকে নিয়ে একটা নাটক করা হয়েছে যে তারা জিএম কাদেরকে বাদ দিয়েছে, জিএম কাদেরকে বাদ দিয়ে তারা নতুন ভাবে জাতীয় পার্টিকে সংগঠিত করছে। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন ফিরোজ কাদের ক্ষমা চায়, চুন্নুর আগের বক্তব্য শুনেছেন। এবং এই কমিটির যে মহাসচিব আনিসুল ইসলাম, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সাথে যে মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে নিয়ে আমি গত বছর একটি ভিডিও করেছিলাম, গত বছর একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটি আমি আপনাদেরকে একটু দেখাই, আমার এখানে আছে সেই ভিডিওটি, যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই রুহুল আমিন হাওলাদার আপনার ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শৃঙ্গার নামে তার এলাকায় একটি সড়কের নামকরণ করেছেন। আপনারা আমার সেই ভিডিও থেকে একটু যদি শোনেন তাহলে ক্লিয়ার হবে। আসলে এই সংখ্যাটি অনেক বেড়েছে। দর্শক, গত 7ই আগস্ট 2023 বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় 3 কিলোমিটার রাস্তা, কলসকাঠি থেকে ডিঙ্গামানিক সড়কের 3 কিলোমিটার ভারতের সাবেক হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত হর্ষবর্ধন শৃঙ্গার নামে নামকরণ করা হয় এবং সেটি উদ্বোধন করেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার এবং তার স্ত্রী সে সময়কার সেই এলাকার এমপি নাসরিন জাহান রত্না। এই উদ্বোধনের ঘটনাটি ঘটে 7ই আগস্ট 2023, কিন্তু এটি পত্রিকার সংবাদে আসে 19 আগস্ট। এবং অত্যন্ত বিস্ময়কর ভাবে দেখা যায় এই বিষয়টি নিয়ে তেমন কোনো আলোচনা দেখা যায়নি, যদিও পত্রিকায় লেখা হয়েছিল হর্ষবর্ধন শৃঙ্গার নামে সড়কের নামকরণ জানেন না ইউএনও। এটি হচ্ছে 19 আগস্ট 2023 ডেইলি স্টার বাংলার একটি সংবাদ। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে আইন, সেই আইনে বিদেশি কারো নামে সড়কের যে নামকরণ করতে হবে তাহলে সেক্ষেত্রে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এটি অনুমোদন লাগে। তিনি নিয়ে আপনি যদি দেখেন ডেইলি স্টার রিপোর্টের নামকরণ, তারা বলছেন নামকরণের বিষয়ে জানতে চাইলে এমপি নাসরিন জাহান ও রুহুল আমিন হাওলাদার বলেন, এখানে পাক আর্মি গুলি করে হিন্দুদের হত্যা করে। এই জায়গাটি পরিদর্শনের জন্য ভারতের সাবেক হাই কমিশনার এসেছিলেন, তার স্মরণে বাংলাদেশে ভারতের বন্ধুত্বের নিদর্শন হিসেবে হর্ষবর্ধন শৃঙ্গার নামে ফলকটি লাগানো হয়। এবং আমরা যদি আরেকটি পত্রিকায় তো দর্শক আপনারা বুঝতে পারছেন যে নতুন যে কমিটি করা হয়েছে, এই যে নতুন জাতীয় পার্টির এই কাউন্সিলের মাধ্যমে যে মহাসচিব, সে মহাসচিব কাদের লোক এটা তো বলার অপেক্ষা রাখে না, চুন্নু কার লোক এটা বলার অপেক্ষা রাখে না। তবে চেয়ারম্যান যিনি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, তিনি আবার একটি গভীর জলের মাছ। তার বিষয়ে একটু কাজ করছি, তিনিও ফ্যাসিস্টের অন্যতম সহযোগী। তিনি সবসময় পর্দার অন্তরালের থেকে নানা ধরনের খেলা খেলেন। তো সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করতে চাই। খুব সহজে আপনারা হয়তো এই বিষয়ে দেখবেন এবং আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেটি আমাদেরকে জানাতে পারেন conexxeronews@gmail.com এই ঠিকানায়। তো জাতীয় পার্টির ধরেন কেউ আবার এই সম্মেলনে ফ্যাসিস্ট রেজিম ইত্যাদি ইত্যাদি হাসিনার বিপক্ষে 2-1 লাইন বলার চেষ্টা করেছে, জাস্টিফাই করার চেষ্টা করেছে। আপনি যদি মুজিবুল হক চুন্নুর নির্বাচনের পোস্টার দেখেন, সেখানে দেখবেন যে জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য হিসেবে মুজিবুল হক চুন্নু তার পোস্টার ছাপিয়েছিল। আবার আমি যদি আরেকটা পোস্টার দেখাই, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ফেনী 3-এর এমপি মহাজোট মনোনীত প্রার্থী, সেখানে তার এখানে জিএম কাদেরের ছবির পাশে এখানে বড় করে হাসিনার ছবি দিয়েছিল। অর্থাৎ জাতীয় পার্টি হচ্ছে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম, হাসিনার যে গুম খুন অত্যাচার এবং যে গণহত্যা সে চালিয়েছিল ছাত্র জনতার উপরে, শেষ দিন পর্যন্ত তারা হাসিনাকে সমর্থন করে গেছে, শেষ দিন পর্যন্ত তারা হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছে। এখন তারা চাচ্ছে ভারতের নির্দেশে, ভারতের পরিকল্পনায় নতুন রূপে নতুন ভাবে আবির্ভূত হয়ে পলাতক হাসিনার অনুসারীদের, খুনি হাসিনার অনুসারীদের জাতীয় পার্টিতে ঠাঁই দিয়ে একটি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আরেকটি অধ্যায়ের সূচনা করতে। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেও কোনো এক অজানা কারণে জাতীয় পার্টির ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এবং ভিপি নূরের দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে জাতীয় পার্টি এবং জিএম কাদেরের ব্যাপারে তাদেরকে কথা না বলতে সেনাবাহিনীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। নূর যেহেতু সেই নির্দেশনা মানেন নাই, সেহেতু এই বর্বরচিত হামলার ঘটনা ঘটেছে এবং নূরকে পেটানো হয়েছে। তো এখন আমার বলার কিছু নাই, আমি আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপস এবং কিছু আনুষঙ্গিক তথ্য তুলে ধরলাম।
এখন আপনারা যা ভালো মনে করেন, আপনারাই বুঝতে পারছেন যে পরিস্থিতি কি, কোন দিকে যাচ্ছে। নতুন কৌশলে নতুন ভাবে হাসিনার দল আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে, এবং ভেরি আনফর্চুনেটলি এই হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যে মহিলাটি পেছনে কাজ করেছে রওশন এরশাদ, সেই রওশন এরশাদও কিন্তু ধরাছোঁয়ার বাইরে। তার বয়সজনিত কারণে তাকে সবাই উদার ক্ষমার দৃষ্টিতে দেখছেন, কিন্তু বাংলাদেশে যে গুম খুন এবং জনগণের যে ভোটাধিকার যে কেড়ে নেওয়া হয়েছে, তার পেছনে এই মহিলার লোভ অনেকাংশে দায়ী। বিশেষ করে 14 সালের নির্বাচনে আপনারা জানেন যে এরশাদ সাহেব একরকম রাজি ছিলেন, তিনি নির্বাচনে যাবেন না, কিন্তু এই মহিলা 35 কোটি টাকা নগদ নিয়ে বেইমানি করে হাসিনার পেছনে এসে দাঁড়ায়, জনগণের সঙ্গে বেইমানি করে। তো জাতীয় পার্টি একটি বেইমানের দল, জাতীয় পার্টি প্রতিবেশী ভারতের দ্বারা পরিচালিত একটি দল, তাদের সকল কিছু ভারতের দ্বারা নিয়ন্ত্রিত। এবং আমি তো বলবো যে আনোয়ার হোসেন মঞ্জু সহ যেসব ক্রিমিনাল এখন আবার ভুল পাল্টিয়ে অন্য ঢঙে কথা বলার চেষ্টা করছে, এখনো যারা ছাত্র জনতাকে হুমকি দিচ্ছে, এখনো যারা ফাইনাল খেলার ওয়ার্নিং দিচ্ছে, তাদের ব্যাপারে কার্যকর এবং দ্রুত আইনগত পদক্ষেপ নেবে এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অপদার্থ সরকার। এই কারণ এই অপদার্থ সরকারকে সকল কিছু বলে দেওয়ার পরেও তারা বলতে পারছে না। বিভিন্নদের উপর হামলার পরে আসিফ নজরুল তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় তার ফেসবুক পেজে এসে। তো তুই বেটা পদত্যাগ করে তারপর বল যে এই ঘটনা আমি পদত্যাগ করলাম, এটা একটা অন্যায় হয়েছে। কারণ হাসিনার ভয় শাসন থেকে আমরা বের হয়ে আসতে চাই। বুয়েটের ছাত্রদের উপরে বর্বরচিত হামলা হয়েছে, তার একদিন পরে নূরের উপরে হামলা হয়েছে, এবং শুধু তো নূর নয়, সেখানে প্রায় 50-60 জন 70 জনের মতো গুরুতর আহত হয়েছেন, বেধড়ক মারে শিকার হয়েছেন। পরিস্থিতিতে মনে হচ্ছে যেন একটি মহল বাংলাদেশকে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে, একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘটনাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে জুলাই বিপ্লবের কথা যদি কারো মাথায় থাকে তাহলে মনে রাখবেন কোনো লাভ হবে না। কারণ বাংলাদেশের ছাত্ররা স্বাধীনতার 54 বছর পরে এসে আবারও বুকের রক্ত যেভাবে দিয়েছে, এইরকম রক্ত দেওয়ার মতো ছাত্র জনতার সংখ্যা কিন্তু কমে নাই। সো কোনো চোখ রাঙানি, ইউনিফর্মের দবদপানি এসব বাংলাদেশের মানুষকে দেখাবেন না। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরতে চাই। আমরা জুলাই সন্ত্রাসীদের বিচার চাই, জুলাই খুনিদের বিচার চাই, আমরা বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাই, আমরা মৌলিক কিছু সংস্কারের প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠা চাই, মৌলিক কিছু সংস্কার চাই, এবং আমরা দ্রুত গণতন্ত্রে ফিরতে চাই। ডক্টর ইউনূস ইতিমধ্যে তার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। গত 1 বছরও তিনি এই অপদার্থ উপদেষ্টাদের কাউকে পরিবর্তন করেনি। সবাই অপদার্থ না, মোস্ট অফ দেম আর অপদার্থ, তাদেরকে দিয়ে কোনো কাজ হচ্ছে না, এটা দেশের মানুষের কাছে ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে। কিন্তু ডক্টর ইউনূস কোনো এক মায়ায়, কোনো এক মমতায় তাদেরকে আগলে রেখেছেন। তিনি মনে করছেন এটা এনজিও। টেম্পো চালানো আর ট্রাক চালানো এক জিনিস না ডক্টর ইউনূস। আপনার বোধোদয় হলে ভালো, না হলে আসলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে, আরো খারাপের দিকে যাবে। আমরা বারবার বলছি, আমরা বারবার আপনাকে সতর্ক করেছি, আমরা বারবার আমাদের কাছে যেসব তথ্য এসেছে তুলে ধরেছি, আপনি কোনো কিছুতেই কর্ণপাত করেননি, এবং তার দায় আপনাকে বহন করতে হবে। আপনি ব্যক্তি দায় বহন করলে ভালো, কিন্তু পুরো জাতি যদি ক্ষতিগ্রস্ত হয় সেই দায় থেকে আপনাকেও রেহাই দেওয়া হবে না। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।